আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই লাইভ ক্লাসে। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি আমাদের একটা টপিক, যদিও বলা চলে, কিন্তু মূলত এই টপিকটা আমাদের এডমিশন বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে দরকার লাগে। তবে আমরা তোমাদের সুবিধার্থে তোমরা যাতে ইংরেজিতে ভালো কিছু করতে পারো, এই জন্য আমরা ইংরেজি একটা সিরিজ করতেছি। তো এই প্লেলিস্টে অর্থাৎ এই সিরিজে আমরা মূলত ইংলিশের উপর 15 থেকে 20টা ক্লাস নেব। তো ইতিপূর্বে কিন্তু আমরা প্রায় 6টা ক্লাস নিয়েছি, তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে 7 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছে। এবং ইতিপূর্বে ক্লাসগুলোতে আমরা মূলত পার্ট অফ স্পিচের যে অংশগুলো ছিল সবগুলো আলোচনা করেছি, অর্থাৎ সেখানে ইংরেজির যে বেসিক তথ্যগুলো সেগুলো সবগুলো ওভারঅল আলোচনা করা হয়েছে। যার সমস্যা থাকবে তারা অবশ্যই সেই পর্বগুলো আগে দেখবা, কারণ এগুলো একবার আমি ইন ডিটেলসে বুঝাইছি। আর তোমাদের আরেকটা বিষয় হলো, তোমাদের বিভিন্ন ধরনের যে কোশ্চিনগুলো রয়েছে বিগত সালের, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতেই হবে, মাস্ট করতে হবে, কোনো অপশন নাই এগুলো বাদ দেওয়া। তো সেজন্য আমরা কি করব, পরবর্তীতে যখন এই পর্বগুলো আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, এর পরবর্তীতে আমরা তোমাদের ডেইলি প্র্যাকটিস ক্লাস নেব, অর্থাৎ বিভিন্ন ধরনের এমসিকিউগুলো সলভ করাবো, যে কোনটা কীরকম হলো, কীভাবে হলো, বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করাবো। তো তাহলে বেশি সময় নষ্ট না করে আমাদের যে আজকের আলোচনা পর্ব, সেই 7 নাম্বার পর্ব অর্থাৎ টেন্স এবং সেন্টেন্স, সেই পর্বটা তাহলে শুরু করি। দেখো, আমাদের 7 নম্বর পর্বে টেন্স এবং সেন্টেন্স কিন্তু আমরা শুরুকাল থেকে পড়ে আসতেছি, আমাদের জন্ম থেকেই এই বিষয়টা আমাদের সাথে আছে, টেন্স এবং সেন্টেন্স। তারপরেও কিন্তু আমরা এই জিনিসটা ভুল করি যে টেন্স এবং সেন্টেন্স মানে বুঝতে পারি না, তো এটা কিন্তু সমস্যা হয়। এবং এই বিষয়টা না বোঝার কারণে আমাদের ইংরেজির যে বেসিক যে মূল যে থিমটা, আমাদের ইংরেজি বোঝা লাগে যে কোন সময় কোন টেন্স ইউজ করব, কখন কোনটা ইউজ করা লাগে, তো এইগুলো কিন্তু বুঝতে অনেকটা সমস্যা হয়ে যায়। তো এজন্য কিন্তু আমাদের টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকতে হবে, তবে আমরা ইংরেজি কিন্তু গভীরে প্রবেশ করতে পারবো, মজা পাবো। মানে বড় বড় যে টপিকগুলো আছে সেগুলো বোঝার আগে আমাদের এই টপিকগুলো বুঝতে হবে। আর আমরা তোমাদের এমনভাবে আলোচনা করব, তোমরা যদি কোথাও যদি কোনো কোর্স নাও করে থাকো, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো, একবার গ্যারেন্টি দিয়ে বলছি, যে তোমরা যদি আমাদের যে ক্লাসগুলো নিব 15 থেকে 16টা, এগুলো যদি করো, এগুলোর বাইরে এডমিশনের আর কোনো ক্লাসে নেই। অর্থাৎ এডমিশন কি, এগুলোর টপিকেই তোমরা দেখবা, যে কোনো পরীক্ষায় যে কোনো জায়গায় দাও না কেন, যেখানেই হোক, দেখবা ঘুরে ফিরে গ্রামাটিক্যালের ক্ষেত্রে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। তো আমরা কিন্তু সেভাবেই তোমাদের সেগুলো প্রোভাইড করব, বুঝতে পারছো? তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবা, অনেকটা উপকার হবে। তো আমরা কীভাবে ক্লাস নিই, আমাদের ডেইলি রুটিন কিন্তু তোমরা যেখান থেকে দেখতেছো না কেন সব জায়গায় দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে রুটিন দেখবা। প্রতিদিন আমরা মানে সপ্তাহে প্রতিদিনই ক্লাস নিয়ে থাকি, কিছু তোমার এইচএসসি ক্লাস নিয়ে থাকি, কিছু এসএসসি, এবং এর পাশাপাশি এডমিশন, মানে আমরা 3টা স্টেপে নিয়ে কাজ করতেছি। তো তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলোতে যুক্ত থাকবা। তো দেখো, টেন্স নিয়ে আলোচনা শুরু করি। তো টেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে, যে আমাদের টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিষয় কি, যে সাবজেক্ট, তারপর হলো ভার্বের একটা ফর্ম থাকে, তারপর হলো অবজেক্ট থাকে, এভাবে কিন্তু সবাই মানে মুখস্থ করায় নর্মালি, যেটা দেখছি হরহামেশাই। কিন্তু তুমি দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, এগুলো থাকে নর্মালি বেশিরভাগের ক্ষেত্রে, শুধু মানে কয়েকটা ব্যতিক্রম থাকে, তার মধ্যে মানে কয়েকটা শুধু থাকে। যেমন আমরা যদি দেখি যে তোমার যে ইম্পারেটিভ যে সেন্টেন্সগুলো থাকে এগুলোর ক্ষেত্রে, বা অন্যান্য বিভিন্ন ধরনের যে সেন্টেন্সগুলো আছে, সে মানে কিছু ছাড়া বাকি সব ক্ষেত্রে মূলত দেখা যায় যে সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। যদিও ওগুলোতে সাবজেক্ট থাকে, কিন্তু সাবজেক্টটা উজ্জ্বল থাকে আর কি। তো নর্মালি যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট কিন্তু নির্দিষ্ট করে থাকে। আর সাবজেক্ট কীভাবে চিনব, অবজেক্ট কীভাবে চিনব, এই বিষয়গুলো কিন্তু আমরা ইন ডিটেলস একবারে তোমাদের যখন ভার্ব আলোচনা করছিলাম, ভার্ব টপিকটা, তখন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো কারো যদি সমস্যা হয় যে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো কীভাবে চিনব, সাবজেক্ট কমপ্লিমেন্ট কীভাবে চিনব, অবজেক্ট কমপ্লিমেন্ট কীভাবে চিনব, তাহলে তোমরা অবশ্যই সেই ভার্ব টপিকটা দেখবা। তো দেখো, টেন্সের ক্ষেত্রে আমরা দেখি নর্মালি হলো টেন্স রয়েছে হলো 4টা, সেটা হলো কি প্রেজেন্টে, 3টা টেন্স, একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, আর একটা হলো কি আমাদের ফিউচার। মানে এই 3টার টেন্স, মানে টেন্স মানে কি কাল, মানে আমরা সময়টা যে রয়েছি, এই সময়টা মূলত 3 ধরনের দেখতে পাই, একটা বর্তমানের, একটা অতীতের, আর একটা হলো ভবিষ্যতের। এই 3 ধরনের সময় থাকে। তো এটাই নর্মালি লক্ষ্য করতে পারি। আর তার মধ্যে আমাদের প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমাদের এগুলো মনে রাখার সুবিধার্থে আমি একটা টেকনিক দিছি, এখানে এইভাবে যদি মনে রাখো তাহলে ইজিলি মনে রাখতে পারবা। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সবসময় ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, যা শুধু মানে ইনডিফিনিটের ক্ষেত্রে যা শুধু যখন পাস্টের হবে, পাস্টের ক্ষেত্রে শুধু একটু ভিন্নতা, পাস্টের ইনডিফিনিটে ভার্বের ফর্মটা হবে V2। আর সবগুলোর ক্ষেত্রে একটা কমন বিষয়, সেটা কি সাবজেক্ট থাকবে,
তার শেষে অবজেক্ট থাকবে, আর মধ্যখানে এই ভার্বের ফর্মটা থাকবে। বুঝতে পারছো? তো ইনডিফিনিটের ক্ষেত্রে কী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট যেটা রয়েছে, মানে ইনডিফিনিট, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তবে শুধু পাস্টের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের এখানে কী থাকে, পাস্ট ফর্ম থাকে। বুঝতে পারছো? আর তোমার কন্টিনিউয়াসের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস তিনটার ক্ষেত্রে ভার্বের একই ফর্ম থাকে, সেটা হলো ভার্বের সাথে কী হবে, আইএনজি যুক্ত, অর্থাৎ যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। আর পারফেক্ট ক্ষেত্রে তোমার পারফেক্ট যখন থাকবে, মানে তিনটার পারফেক্টই ভার্বের ফর্ম হলো ভার্বের ভিতরি, অর্থাৎ তিনটার ক্ষেত্রে ভার্বে কী ফর্ম পাবো, ভার্বটার ভিতরি ফর্ম হবে। আর পারফেক্ট যে কন্টিনিউয়াস আছে তিনটার ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে পারফেক্ট যে কন্টিনিউয়াস থাকে, মনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে সেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। মানে সবগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি যদি লক্ষ্য করো, জাস্ট ওভারঅল একটা বিষয়ের ক্ষেত্রে তুমি মানে পার্থক্য দেখতে পাও, সেটা হলো কি যে এগুলোর যে মানে ইয়াগুলা, এই যে বিভিন্ন ধরনের অক্সিলারি বা এবং সাহায্যকারী যে ভার্বগুলো রয়েছে, জাস্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আসে। তাছাড়া যে ভার্বগুলো রয়েছে, যেমন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব কী হয়, সবগুলোর সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক। কথা কি বুঝছো? মানে অর্থাৎ তোমার ভার্বগুলো, ফর্মগুলো প্রায় সবগুলোর ক্ষেত্রে সমান থাকে, জাস্ট পরিবর্তন আসে শুধু যে এদের যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলোর একটু পরিবর্তন হয়ে আসে, যে প্রেজেন্টের ক্ষেত্রে আলাদা হয়, পাস্টের ক্ষেত্রে আলাদা হয়, আর ফিউচারের ক্ষেত্রে আলাদা হয়। বুঝতে পারছো? যেমন অনেকের সময় এই জিনিসটা আসে যে এখানে আবার একটা কথা মানে বললে চলে আসে যে বেজ ফর্ম বিষয়টা চলে আসে। যেমন তোমাকে যদি বলে যে এম ইজ আর, এগুলোর বেজ ফর্ম পি, এগুলো কিন্তু বেজ ফর্ম আছে, এম ইজ আর এগুলো বেজ ফর্ম হলো তোমার বি, ওয়াজ ওয়ার, কারণ এগুলো কিন্তু আমরা আলোচনা করছি সবগুলো। এগুলো তোমাদের এই যে প্রথম যে যে ভার্ব যখন আলোচনা করি তখন কিন্তু কোনটার কোন ফর্ম, তারপর এই ফর্মগুলো বিশেষ করে ভার্বের যে ফর্মগুলো থাকে এগুলো মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। বুঝতে পারছো এই পর্যন্ত? তো আমরা কিন্তু তোমাদের এই ছকটার মাধ্যমে পুরো টেন্সটা সম্পর্কে একটা ওভারঅল বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এর পরবর্তীতে কিন্তু আমরা ইন ডিটেলস আলোচনা করবো টেন্স সম্পর্কে আরও একবারে বিস্তারিতভাবে। এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাইতে হবে। দেখো, তার মানে আমরা ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বে প্রেজেন্ট ফর্ম, পাস্টের ক্ষেত্রে ভার্বে পাস্ট ফর্ম এবং ফিউচারের ক্ষেত্রে ভার্বে প্রেজেন্ট ফর্ম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পাস্ট কন্টিনিউ পাস্ট যে ইনডিফিনিটের ক্ষেত্রে তোমার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হয় তাহলে হলো পাস্ট ফর্ম, কিন্তু সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তখন কিন্তু পাস্ট ফর্ম হবে না, তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। বুঝতে পারছো? তো এভাবে কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তো এভাবে তোমরা একটু দেখবা, আমরা আরও ডিটেলসে যাই একবারে, এটা জাস্ট মোটামুটি একটা ধারণা, চাইলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো আমরা এই পরবর্তীতে তোমাদের বিস্তারিতভাবে একটা করে দেখাবো। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো মানে যে কোনো কাজ বর্তমানে হয় বুঝালে, কি কোনো কাজ যদি কি হয়, বর্তমানে করা হয়, মানে বর্তমানে কোনো কাজ করা হয় বুঝালে তাহলে সেটাকে প্রেজেন্ট, মানে বর্তমানে আমরা করি, মানে বর্তমানে করা, হওয়া, যাওয়া, খাওয়া, মানে বর্তমানে কোনো একটা করা বোঝাচ্ছে, ওটা যে কোনো হইতে পারে, মানে তুমি বর্তমানে করতেছো এরকম কাজ যখন বোঝাবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং এর সাথে আরও কয়েকটা বিষয় যুক্ত থাকবে, সেটা হলো এটা হলো অভ্যাসগত একটা কাজ বোঝাবে, মানে তুমি ডেইলি করতেছো একটা, মানে প্রতিদিন তুমি এই রাস্তা দিয়ে হাঁটতেছো এরকম, বা এরকম না হয়ে এরকমটা হইতে পারে যে তুমি মনে করো যে কোনো একটা বিষয় দেখলা যেটা চিরন্তন সত্য, মানে সবসময় এটা হবে। যেমন সূর্য মনে করো প্রতিদিন পূর্ব দিকে ওঠে, এটা সবসময় ওঠে পূর্ব দিকে, কখনো কি দেখছো পশ্চিম দিকে? না। এরকম যেগুলো চিরন্তন সত্য থাকবে। এবং যদি বর্তমানে কোনো কাজ করা বোঝা হয় বা অভ্যাসগত কর্ম বোঝায় তাহলে সেটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এছাড়া এই প্রত্যেকটা টেন্সের আমরা যেগুলো আলোচনা করতেছি এগুলোর কিন্তু মার্কার আছে। মার্কার বলতে কি, টেন্স মার্কার বলতে তোমার এই টেন্সগুলো যেগুলো আছে এই টেন্সগুলো তোমার মনে করো কিছু শব্দ দ্বারা কখনো আইডেন্টিফাই করা হয়। কেমন? যে অনেক সময় এরকমটা দেখা গেছে এবং দেখা যায় যে শব্দ বিভিন্ন ধরনের যে ওয়ার্ডগুলো থাকে, এই যে ওয়ার্ডগুলো, তো ওই ওয়ার্ডগুলো দিয়ে অনেক সময় সেই টেন্সটাকে রিপ্রেজেন্ট করে, মানে এই ওয়ার্ড থাকলে সেটা সেই টেন্স, আরেক অন্য ওয়ার্ড থাকলে মানে আরেকটা টেন্স, যেমন অলওয়েজ, রেগুলারলি, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর এরপর চলে ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরকম অনেক সময় ওয়ার্ডগুলো দ্বারাও কিন্তু একটা টেন্সকে রিপ্রেজেন্ট করতে পারে। বুঝতে পারছো? কোনো সমস্যা হলে কিন্তু তোমাদের অবশ্যই বলতে হবে, কারণ আমরা ক্লাসে আছি এখন, তোমরা একবারে সরাসরি যেমন ক্লাসে টিচারের সাথে আসো ঠিক একইভাবে মনে করবা, তাহলে ক্লাসটা এনজয় করতে পারবা। প্রশ্ন যদি না করো কখনোই কিন্তু মানে বেশি কিছু শিখতে পারবে না, কারণ অবশ্যই প্রশ্ন করতে হবে টিচারকে। আর আমি নিজেই টিচারদেরকে প্রশ্ন করে বিরক্ত করতাম অনেক, কারণ প্রশ্ন করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, মানে একটা প্রশ্নের মাধ্যমে আরও 10টা জিনিস সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো দেখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে যদি বলি যে আমি ভাত খাই,
আমি ভাত খাই, এটা কি মানে নর্মালি একটা কাজ করা বোঝাচ্ছে, বর্তমানে কাজ করা বোঝাচ্ছে যে আমি কখন ভাত খাই, এখন ভাত খাচ্ছি, বর্তমান সময় একটা বোঝাচ্ছে। তো এই জন্য এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। এটা ইংরেজিতে হবে আই ইট রাইস। কেন আই ইট রাইস হলো? কারণ প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এরপর হলো অবজেক্ট হয়। তাহলে সাবজেক্ট আই আসছে, তারপর হলো ভার্ব কি, ভার্ব ইট হলো ভার্ব। কেন ভার্বটা? এটা কোনো একটা কাজ করা বোঝায়, ইট খাওয়া, খাওয়া একটা কাজ না, এই জন্য এটা হলো ভার্ব। আর এই ভার্বের তখন কি বলছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ফর্ম, সেজন্য আই ইট রাইস। বুঝতে পারছো? আর প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে আরেকটা মনে রাখিও, যখন মনে করো থাকবে না, কোনো ভাব থাকবে না, যেমন তোমার একটা যদি এখানে দেখি এই জিনিসটার ক্ষেত্রে, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। কিন্তু আবারও বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করে ওটাকে মানে সিঙ্গুলার করা লাগে। মানে এক কথায় এটা তোমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট যারা করছো তারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবা, যে সাবজেক্ট যেরকম হবে ওইটার সাথে ভাবটারও এগ্রিমেন্ট একইভাবে করা লাগবে। মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভাবটাকেও সিঙ্গুলার করা লাগে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভাবটাকেও প্লুরাল করা লাগে। আরেকটা কথা মনে রাখিও, মানে নাউনের সাথে আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে কিন্তু সেটা সিঙ্গুলার হয় না, সেটা প্লুরাল হয়ে যায়। তখন কিন্তু অনেকগুলো বুঝাই। যখন পেন বলবো, পেন শুধু পেন, তখন কিন্তু একটা কলম। যখন বলবো পেন্স, মানে তখন কিন্তু অনেকগুলো কলম বোঝাচ্ছে। যখন আবার ভার্বের সাথে হবে তখন কিন্তু আবার সিঙ্গুলার হবে। যেমন গো, যখন শুধু গো থাকবে তখন কিন্তু প্লুরাল, যখন গো এর সাথে এস বা ইএস যুক্ত করতেছি তখন কিন্তু সেটা কী হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। বুঝতে পারছো? তো দেখো তাহলে যখন বলছে যে সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। কেন এখানে বলা হয়েছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স? কারণটা দেখো, সে প্রতিদিন স্কুলে যায়, একটা অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে না, একটা অভ্যাস বোঝাচ্ছে না, ডেইলি কাজ করা বোঝাচ্ছে। তো এই জন্য এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। প্রেজেন্ট ইনফিনিট টেন্সে কি? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, গো ভাবে প্রেজেন্ট ফর্ম দিছি, এস বাই এস কেন হলো? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভাবের সাথে এস বাই এস যুক্ত হইল। এবং টু স্কুল এভরিডে। এখন এখানে তোমাদের যদি একটা বিষয় বলি, এটা মনে রাখিও, আমি একটা জিনিস কি তোমাদের আগে বলি যে আমি যখন গ্রামার পড়াবো বা অন্যান্য যে টপিক পড়াই না কেন, আমি মানে সেই টপিকটা আলোচনা করি, মানে সেই টপিক সম্পর্কে শুধু কথা বলি না, আমি কিন্তু ওভারঅল তোমাদের আরও বিভিন্ন ওই বিষয়ে রিলেটেড যদি কোনো কথা আসে সেটা বলে দিই। যেমন এখানে টু একটা বিষয় আছে, টু বিষয়টা, টু বিষয়ের সম্পর্কে যদি একটু বলি, এখানে একটা বিষয় আছে টু এবং টু ওয়ার্ড। কি? টু ওয়ার্ড, WAR দিয়ে একটু বুঝে নিও আর কি, লেখাগুলো একটু দেখো। টু এবং টু ওয়ার্ড আছে, দুইটার মধ্যে পার্থক্য কি দেখো তো। তোমাকে বলে যে হি গোজ টু ওয়ার্ড স্কুল, এটা বলা যেতে পারে, কিন্তু পার্থক্য কি দেখো। টু এবং টু ওয়ার্ডের দিকে দুইটার মধ্যে পার্থক্য হলো, মানে টু হলো মানে হি গোজ টু স্কুল, সেই স্কুলের দিকে যাই। কথাই বুঝতে পারছো? মানে এখানে তোমার যে জিনিসটা বোঝাচ্ছে যে টু এবং টু ওয়ার্ডের মধ্যে যে পার্থক্য, মেইন জিনিসটা যে হি গোজ টু স্কুল, সেই স্কুলের দিকে যাই। মানে যখন টু ওয়ার্ড হবে মানে টুর ক্ষেত্রে সেই স্কুলের দিকে যাবে, কিন্তু টু ওয়ার্ডের ক্ষেত্রে মানে সেই স্কুলে যায়, কিন্তু স্কুলে কোথায় যায়, স্কুল পার হয়ে এমনটা না। বিষয়টা যদি একটু খোলাসা করে বলি, দেখো বিষয়টা যে মনে করো এটা একটা তোমার প্রতিষ্ঠান, এটা স্কুলটা, বুঝতে পারছো? এখন এই স্কুলটা এখানে আসে, এখন তুমি মনে করো এখান থেকে তুমি বাসায় বলছো যে আমি স্কুলে যাচ্ছি, বুঝতে পারছো? দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন স্কুলে তুমি কিন্তু যখন বলবো আমি স্কুলের দিকে যাচ্ছি, তখন কিন্তু তুমি নির্দিষ্ট করে স্কুলের দিকে যাচ্ছ, বুঝতে পারছো? মানে স্কুলে তুমি যখন বলবা যে আমি স্কুলে যাচ্ছি, তখন কিন্তু তুমি স্কুলে যাচ্ছ। আর যখন তুমি বলবা যে স্কুলের দিকে যাচ্ছি, তার মানে কিন্তু তুমি স্কুলের দিকে যাচ্ছ, নির্দিষ্ট করে স্কুলে যাচ্ছ না, বুঝতে পারছো? তো এরকম বিষয়টা, মানে টু ওয়ার্ড এবং টু এর ক্ষেত্রে বিষয়টা হবে এরকম। মানে যখন টু বলবে হি গোজ টু স্কুল, মানে সে প্রতিদিন স্কুলে যায়, মানে স্কুলে যায় মানে সে এটা নির্দিষ্ট স্কুলে যাচ্ছে। কিন্তু টু ওয়ার্ডের ক্ষেত্রে বিষয়টা কী হবে, সে স্কুলে যায় কিন্তু স্কুল পার হয়ে সে কিন্তু আরও সামনে মানে যে কোনো জায়গায় যেতে পারে, তখন কিন্তু নির্দিষ্ট করে বোঝাবে না যে সে স্কুলটাতে যাচ্ছে, বুঝতে পারছো? এটা কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্যটা মাথায় রাখিও। তো এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আরেকটা দেখি, যে সেটা হলো কি, যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য বাক্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন সত্য বাক্য, যার কারণে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো কথার মধ্যেই আছে কিন্তু উত্তরটা, তুমি যদি একটু কল্পনা করো। কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। প্রেজেন্ট মানে কি? বর্তমান। অর্থাৎ বর্তমানে তুমি একটা কোনো কাজ করতেছো, সেটা চলমান থাকবে। যেমন এখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এটা একটা চলমান কাজ না, এটা বর্তমানে চলতেছে। এরকম তুমি মনে করো ক্লাসটা দেখতেছো, এটা একটা চলমান কাজ, বর্তমানে চলতেছে। এরকম মানে অর্থাৎ যে কাজগুলো বর্তমানে চলমান থাকবে, মানে চলবে, চলতেছে, এরকম যে কাজগুলো, সেগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পারছো? তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি তোমাদের মানে সংজ্ঞাটা ভালোভাবে বলি, যে কোনো বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যৎ বোঝাবে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। মানে বর্তমানে কোনো কাজ চলছে এরকম, নিকট ভবিষ্যৎ মানে কাছাকাছি একটা ভবিষ্যৎ কাজ করা বোঝাবে, মানে নিকট মানে ভবিষ্যতে। যদি উদাহরণ দিলে তাহলে বুঝবা বিষয়টা। দেখো
যে প্রথমটা বলা হয়েছে, দেখো কি উদাহরণ একটা আছে যে দেখো আমি ভাত খাইতেছি, দেখো কি আছে, প্রথমে আছে হলো আমি ভাত খাইতেছি। দেখো আমি ভাত খাইতেছি, এখন দেখো আমি ভাত খাচ্ছি কি বর্তমানে একটা সময় না, বর্তমানে কে সে ভাত খাইতেছে, মানে বর্তমানে সে মানে কাজটা চলতেছে। তো তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাই যায়। তার মানে বর্তমানে চলমান একটা কাজ, তার মানে তখন কী হবে, সাবজেক্ট হলো আই। এম কেন আসলো, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তোমাদের যখন দেখাইছিলাম যে চারটা, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কী আছে, এম, ইজ, আর। বুঝতে পারছো? তো এই জন্য আমরা এম দিলাম, আই এর ক্ষেত্রে এম হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ইজ হয়, আমরা ইজ ব্যবহার করি। তো দেখো তাহলে আই আসলো, এম দিলাম অক্সিলারি ভার্ব, এবং ভার্বের তখন কী হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত দিলাম, এবং অবজেক্ট আমাদের বাকি যে অংশ ছিল সেই বাকি অংশ কিন্তু আমরা দিয়ে দিলাম, এক্সটেন্সন যেটা ছিল রাইস দিয়ে দিলাম। বুঝতে পারছো? তারপর সে স্কুলে যাইতেছে, তারপর হি ইজ গোয়িং টু স্কুল, এরকম আর কি। তারপর সে যেমন নিকট ভবিষ্যৎ যদি বোঝায়, যেমন আমি আজ রাতে বরিশালে যাব, এইরকম যে শব্দগুলো এগুলোকে মূলত নিকট ভবিষ্যৎ বোঝায়, মানে কাছাকাছি ঘটবে, মানে আজ রাতে যাব, আমি মনে করো বিকালে বা মানে সন্ধ্যার একটু আগে বলছি যে আমি আজ রাতে বরিশালে যাব, এরকম যে নিকট যে ভবিষ্যৎ যে শব্দগুলো এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবে ধরা হয়। যেমন আই এম গোয়িং টু ঢাকা টু নাইট। বুঝতে পারছো? তো এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিষয়টা কীরকম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে, মানে অপ্রকাশিত বিষয়টা আর কি, এরকম যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কোনো কাজ শেষ হয়েছে, মানে শেষ হয়ে গেছে কাজটা, কিন্তু তার ফলটা এখনও বিদ্যমান। যেমন আমি ভাত খেয়েছি বা খাইয়েছি, যেটা বলবা একই কথা। তো দেখো সে কিন্তু ভাত খেয়ে ফেলছে অলরেডি, তার কাছে কি আর ভাত আছে, ভাত নাই, কিন্তু তার যে ফলটা সে মানে এখনও আছে না, সে ভাত খাইছে ঠিক আছে, কিন্তু তার যে ফলটা খাওয়ার সেটা কি একবারে সাথে সাথে হজম হয়ে গেছে, যেগুলো খাইছিল না, তার কিন্তু এখনও আছে। তো এরকম যে বিষয়গুলো বোঝাবে সেগুলোকে বলা হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন আই হ্যাভ ইটেন রাইস, পরীক্ষায় তোমার এরকম যাই যে মনে করো এই যে হ্যাভটা এটা দেয় না, বা ইটেনটা এখানে গ্যাপ দেয়, বা এটা তোমার এগুলো রাইট ফর্ম ভার্বের সবচেয়ে বেশি আছে। টেন্সের ব্যবহার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, রাইট ফর্ম ভার্ব বলো, মানে এই রিলেটেড টপিকগুলো মানে প্রশ্ন একটু বেশি দেয়। বুঝতে পারছো? অনেক সময় সরাসরি দিয়ে দেয়, যে একটা গ্যাপ দিয়ে দেয়, গ্যাপ দিয়ে মনে করো শূন্য স্থান দেয়, সেখানে মনে করো এই যে এখানে মনে করো হ্যাবের এখানে গ্যাপ দিয়ে দেয়, এখন এখানে কোন ভাবটা দিব, এরকম। তো তোমাকে কিন্তু এগুলো ভালোভাবে চিনতে হবে। তারপর দেখো যে সে স্কুলে গিয়ে আছে, হি হ্যাজ গান টু স্কুল, এরকম। তারপর সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, তারপর হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার, মানে সে পড়েছে কিন্তু আগেও, কিন্তু এখন তার যে পড়ার যে ফলটা সেগুলো কি খেয়ে ফেলছে না, তাই কিন্তু মাথার মধ্যে এগুলো আছে, তো এখনও কিন্তু তার ফলটা আছে, যে সে কাজটা যে করছে পড়ালেখা, সেটা কি হারিয়ে গেছে সবগুলো না, তার মাথার মধ্যে কিন্তু আছে। তো এই জিনিসটাই মানে কাজটা অতীতে শেষ হবে, কিন্তু তার যে ফলাফলটা এখনও বর্তমানে থাকবে। এই ছিল হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের পর এগুলো যে টেন্সের পর আরও একটা মাস্টার ক্লাস নেব। মাস্টার ক্লাস বলতে কীরকম, যে আমরা কিন্তু তোমাদের স্পেশাল আইটেম 5টা ক্লাস নেব, মানে 5টা স্পেশাল আইটেম আর কি, আইটেমের উপর তখন টেন্স বিষয়ে আলোচনা করব, এবং তখন টেন্সের কিছু বিষয় সম্পর্কে তোমাদের ধারণা দেব। এখন জাস্ট তোমাদের বেসিক সম্পর্কে ধারণা দিচ্ছি, এবং সেই পর্বে মানে স্পেশাল ক্লাস নেব 5টা। মানে এমনি বেসিকের পর তোমাদের প্রায় মনে হয় 12টার মতো ক্লাস হতে পারে, আর তারপর বাকি 5টা হলো স্পেশাল ক্লাস, এবং সেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, মানে ওইগুলো তোমার সব জায়গায় সারা জীবন কাজে লাগবে। ওইগুলো মানে ওই টপিকগুলো চাকরি থেকে শুরু করে সব জায়গায় ওইখান থেকে প্রশ্ন আসে একবারে ওই টপিকগুলো থেকে। এবং ক্লিস্টোপেল, ব্যালেন্স টোপেল অনেকে বলে এগুলো পড়া লাগে, তো সেই যে টপিকগুলো আলোচনা করবো সেই 5টা পড়বো, সেই 5টা পর্বের মধ্যে ওই ক্লিস্টোপেল, ব্যালেন্স টোপেল যা কিছু আছে সবগুলো একসাথে মিলে যেগুলো দরকার আর কি পরীক্ষার জন্য, সবগুলো এখানে আলোচনা করা হবে। তো সেখানে কিন্তু আরও টেন্সের আরও একটা মানে ভালো সুন্দরভাবে ক্লাস নেব, এবং সেই পর্বে আরও কিছু নতুন জিনিস দেওয়ার চেষ্টা করবো। এখানে জাস্ট তোমাদের বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি টেন্স সম্পর্কে। দেখো এরপর রয়েছে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে, মানে কোনো কাজ অনেক আগে আরম্ভ হয়েছিল তো এখনও ওটা চলতেছে, শেষ হয় নাই, তো এরকম যদি বুঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্টে কী জানলাম, যে অতীতে কোনো একটা কাজ মানে শুরু হয়েছিল এবং শেষও হয়ে গেছে, কিন্তু তার ফলটা এখনও আছে। আর এখানে কি বলছে, যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও মানে এই কাজটাই শেষ হয় নাই, আর তখন কিন্তু কাজটা শেষ হয়েছে কিন্তু ফলটা বিদ্যমান ছিল, কিসের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজটা পূর্বে হয়েছে এবং এখনও চলমান, শেষ হয় নাই। তো যেমন তোমাকে যদি বলে যে আমি 2 দিন ধরে কাজটা করতেছি, মানে তুমি কাজটা করতেছো অনেক আগে থেকে শুরু করছো, কিন্তু তোমার সেই কাজটা কতক্ষণ চলতেছে, 2 দিন ধরে চলতেছে, এখনও কিন্তু শেষ হয় নাই, এখনও চলতেছে। তো এরকম যখন হবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী জানি আমরা, সাবজেক্ট জানি, তারপর হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপর হলো ভাবের সাথে আইএনজি যুক্ত, তারপর হলো বাকি অংশ।
বুঝতে পারছো? তো এখানে প্রথমে সাবজেক্ট বসালাম আই, তারপর হলো হ্যাভ বিন, যেহেতু এখানে আই আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলেই কেবল হ্যাজ হবে, নতুবা কিন্তু হ্যাজ হবে না। আর তারপর হলো যেহেতু নাই সেজন্য আমরা হ্যাভ দিলাম, এবং বিন লাগে আমাদের গঠন অনুযায়ী বিন দিলাম। এরপর হলো ভার্ব হলো এখানে ডু, ডু এর সাথে কী হবে, আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত করলাম। আর বাকি অংশে দিস ওয়ার্ক ফর 2 days। এখানে ফর যখন আরেকটা বিষয় আছে, এই যে তোমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফর এবং সিন্স কিন্তু ইউজ করা লাগে। ফর এবং সিন্স, ফর তোমার হলো সিন্স মানে হলো যখন বুঝাবে হতে বা থেকে, আর ফর মানে হলো ধরে বুঝাবে, বুঝতে পারছো? মানে এখানে যখন বলবে যখন 2 দিন ধরে, তোমরা এভাবে মনে রাখবে। অনেকে মনে করে যে ছোটো সময় বুঝালে, বড় সময় বুঝালে, এভাবে কিন্তু একটু মানে বুঝতে তোমাদের সমস্যা হয়ে যাবে। তো তোমরা এভাবে মনে রাখবা, আমি যেভাবে বলতেছি, তাহলে ইজিলি মনে থাকবে যে কখন ফর ইউজ করব, কখন সিন্স ইউজ করব। যখন কোনো একটা সেন্টেন্সে কোনো কিছু ধরে বুঝাবে, কয়েকদিন ধরে, 2 দিন ধরে, 3 দিন ধরে, 5 দিন ধরে, 10 ঘন্টা ধরে, মানে এরকম ধরে যখন বুঝাবে তখন সেটাকে দিবা ফর। আর যখন হতে বা থেকে বুঝাবে কোনো একটা সেন্টেন্সে, মানে বলবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, সে দুপুর থেকে পড়তেছে, মানে এরকম যখন হতে বা থেকে বুঝাবে তখন দিবা সিন্স, বুঝতে পারছো? মানে যখন হতে বা থেকে বুঝাবে তখন দিবা সিন্স, যখন ধরে বুঝাবে কোনো একটা সময়, নির্দিষ্ট সময় ধরে বুঝাবে, মানে ধরে কথাটা আসবে, তুমি সেন্টেন্সটা যখন একটু ভাঙবা, জিনিসটা রিলেট করতে পারবা, তখন দিবা ফর, বুঝতে পারছো? তো এর জন্য এখানে কিন্তু ফর 2 days আসছে। আর যখন সিন্স মর্নিং মানে সকাল থেকে, বানানটা যদিও ভুল করছে, এমও আর হবে। তো এই হলো বিষয় তোমার। এটা গেলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আছে হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি, আমরা পাস্টে মানে অতীতে করা হয় এরকম কাজ, অতীতে করা হয় এরকম কাজ যেগুলো, সেগুলো হলো পাস্ট টেন্স। তো প্রেজেন্টের মতো পাস্টের হিসাব হবে, জাস্ট পাস্টের ক্ষেত্রে কী আসবে, এগুলো অতীতের বিষয়গুলো। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কী জানলাম, বর্তমানে যে বিষয়গুলো, মানে বর্তমানে কোনো একটা কাজ করা হচ্ছে এরকম, বর্তমানে কোনো একটা কাজ করা হয় এরকম একটা, বর্তমানে কোনো একটা কাজ চলতেছে এরকম একটা। এরপর হলো বর্তমানে কোনো একটা কাজ একটু আগে করে ফেলছে এবং তার ফলটা এখন আছে এরকম একটা। আর আরেকটা বিষয় দেখা যায় বর্তমানের ক্ষেত্রে, সেটা হলো যে বর্তমানে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল কিন্তু এখনও চলতেছে। তো এইরকম যে বিষয়গুলো, সেগুলো আমরা প্রেজেন্টের ক্ষেত্রে লক্ষ্য করতে পারলাম। এরপর আমরা পাস্টের ক্ষেত্রে এরকমই 4টা বিষয় লক্ষ্য করতে পারবো, তবে পাস্টের বিষয়টা হবে অতীতের বিষয়কে নিয়ে। কিসের? পাস্ট যেহেতু, তার মানে অতীত, তার মানে এখানে অতীতের প্রেজেন্টে যেরকম বিষয়গুলো আমরা বর্তমানে দেখলাম, ওই একই ঘটনা একই বিষয় ঘটবে, তবে এগুলো হবে অতীতের। যেমন তোমার যদি দেখো এখানে, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা খুব ভালোভাবে যে কীরকম। যে তোমার প্রথম আছে হলো কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। কী টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স কি, যে টেন্স অতীতে কালে কোনো কাজ বা অতীতের কোনো অভ্যাস কর্ম বোঝায়, মানে অতীতকালে কোনো কাজ করা হয়, করা হওয়া যাওয়া খাওয়া, মানে অতীতের কোনো কিছু বোঝাচ্ছে, তখন সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। বা অতীতের কোনো একটা অভ্যাস কর্ম, মানে অতীতে তুমি একটা কর্তা, অতীতে তোমার মনে করো সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, অতীতে তুমি মনে করো মদ্যপানের অভ্যাস ছিল, এরকম বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে, মানে তুমি অতীতে কোনো একটা কাজের অভ্যাস ছিল তোমার, এরকম যে বিষয়গুলো থাকে যদি লক্ষ্য করি, তখন সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, বুঝতে পারছো? যেমন তুমি দেখো, আমি ভাত খেয়েছিলাম, আমি কি করছিলাম, ভাত খেয়েছিলাম। তার মানে দেখো, আমি কি ভাত খাচ্ছি, ভাত খেয়েছি, এরকম কোনো কিছু কিন্তু বলে না। আমি কি বলছি, আমি ভাত খেয়েছিলাম, মানে অতীতে, বুঝতে পারছো? মানে অতীতের কোনো একটা কাজ, কিন্তু বর্তমানে কিন্তু কাজ না, এটা কিন্তু অতীতের কোনো কিছু একটা বোঝাচ্ছে, মানে আমি অতীতে করে ফেলছি এটা জিনিসটা। খেয়েছিলাম মানে কি, খেয়ে নিছি, ওটা কিন্তু আর নাই, এই জন্য বলছে যে আমি ভাত খেয়েছিলাম। তার মানে এটার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, যে এক্ষেত্রে জানি যে আমরা তোমার প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্বের পাস্ট ফর্ম হয়, এরপর হলো বাকি অংশ হয়। তার মানে প্রথমে সাবজেক্ট দিলাম আই, এরপর হলো ভার্ব দিলাম, ভার্ব হলো ইট, ইটের পাস্ট ফর্ম হলো এট, এরপর হলো বাকি অংশ রাইস দিয়ে দিলাম, বুঝতে পারছো? এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমার বাংলা চেনা উপায় থাকে। পাস্ট ইনডিফিনিট টেন্সে ললে লাম লেন ততে তাম তেন, এগুলো কিন্তু চেনার উপায় থাকে। এগুলো আর কি নর্মাল, এগুলো এমনিতেই কিন্তু বোঝা যায়। অত যে ইংরেজি ভালোভাবে বুঝবে তার এগুলো বাংলা চেনার উপায়, ইংরেজি চেনার উপায়, এগুলো খুব কমই প্রয়োজন হয়, সে এমনিতেই বুঝতে পারে অনেক কিছু। তোমাদের ইংলিশের মূলত ইংলিশটা যে পড়তে হয় মজার ছলে, তোমরা ইংলিশ কিন্তু মুখস্থ করার চেষ্টা করো, যে মুখস্থ করলেই হয়ে যাবে। মুখস্থ করে ইংরেজি তুমি ভালোভাবে পারবে না, কিন্তু ইংরেজিটা এগুলো তোমার জিনিসগুলো বুঝতে হবে, যে কোনটার সাথে কোনটা রিলেট করা হচ্ছে, কীভাবে রিলেট করতেছে একটার সাথে একটা, প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় কিন্তু মানে সম্পর্কযুক্ত আছে। তো এই জন্য এই বিষয়গুলো যারা ভালোভাবে বুঝে তারা কিন্তু ইংরেজি খুব ভালো পারে, যারা এগুলো বুঝতে পারে না তাদের কিন্তু এগুলো সমস্যা হয়ে যায়। যেমন সে যদি বলে সে স্কুলে গিয়েছিল, আগে কিন্তু গিয়েছিল, এখন না, এই জন্য প্রথমে সাবজেক্ট হি, তারপর হলো ভাবে পাস ফ্রম ওয়েন, তারপর টু স্কুল দিয়ে দিলাম। এরপরে দেখো, এরপর হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওই প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো একই অবস্থা হবে, তবে এখানে অতীতের বিষয়, অর্থাৎ অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতেছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী জানলাম, যে বর্তমানে কোনো একটা কাজ চলতেছিল, এরকম যদি হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস মানে কি, অতীতের কোনো একটা কাজ চলতেছিল,
মানে জাস্ট একই ঘটনা, জাস্ট এখানে হবে অতীতের, প্রেজেন্টের ক্ষেত্রে বর্তমানের, আর পাস্টের ক্ষেত্রে জাস্ট অতীতের। এরকম ফিউচারে যখন আসবে ওই একই অবস্থা, ফিউচারের ক্ষেত্রে কি তখন ভবিষ্যতে কোনো একটা কাজ এরকম হবে। বুঝতে পারছো? মানে তুমি প্ল্যান করলা, মনে করো ভবিষ্যতে তুমি 10 ঘন্টা ধরে পড়বা একটানা, তো এইরকম মানে বিষয়গুলো মানে প্রায় প্রত্যেকটা বিষয়ই মানে সেম, কিন্তু জাস্ট অবস্থান যে সময়টা আছে এই সময়টাই শুধু ভিন্নতা। দেখো তার মানে কি বলছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতেছিল এরূপ যদি বোঝায় তখন সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন তোমার যদি বলা হয়ে থাকে আমি ভাত খাচ্ছিলাম, মানে সেই অতীতে মনে করো যে গতকাল মনে করো আমি ভাত খাচ্ছিলাম, তো এরকম মানে আমি গতকাল খাচ্ছিলাম, মানে তখন কিন্তু খাচ্ছিলাম মানে তখন কিন্তু একটা চলমান কাজ ছিল, এরকম যখন বোঝাচ্ছে তখন সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আর পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি আমরা কি জানি, যে সাবজেক্ট, তারপর হলো ওয়াজ বা ওয়ার, এরপর হলো ভাবের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট বা বাকি অংশ যেটাই বলবা। তো দেখো আমরা এখানে ওয়াজ দিব না ওয়ার দিব, এখন এখানে তোমার অনেক বিষয় আছে। এখন থার্ড পারসন হলে সবসময় মানে ওয়াজ দিতে হয়, মানে ওয়াজ কেন দিতে হয়, থার্ড পারসন আমরা জানি থার্ড পারসন হলে তোমার ভাবটা যদি সিঙ্গুলার হয় তখন নামটা যদি সিঙ্গুলার হয় তখন নাম বা প্রণামটা তখন ভাবটাকেও সিঙ্গুলার করা লাগে, এজন্য ওয়াজ দেওয়া হয়। কিন্তু এখানে যখন আই ক্ষেত্রে ওয়াজ ওয়ার দুইটাই কিন্তু ব্যবহার করা যায়। বুঝতে পারছো? তো দেখুন আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ওয়ার ইটিং রাইস। আর সে স্কুলে যাচ্ছিল, তখন বলা হবে এভাবে, ইংরেজিতে যদি বলতে যাও যে হি প্রথমে সাবজেক্ট, তা ওয়াজ বা ওয়ার যেহেতু থার্ড পারসন ওয়াজ, আর ভাবের সাথে আইএনজি যুক্ত দিলাম, আর বাকি অংশ টু স্কুল দিয়ে দিলাম। বুঝতে পারছো? এ পর্যন্ত কোনো সমস্যা কারো? সমস্যা হলে বলবা, কিন্তু আমি ভালোভাবে আরও বোঝানোর ট্রাই করব। এরপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বিষয়টা কি দেখো, যে অতীতে কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে ঘটেছিল সেটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা ঘটনা কিন্তু দেখা যায়। অর্থাৎ পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স দুইটাই লক্ষ্য করতে পারি। তো এখন যেটা আগে ঘটেছিল সেটা হলো কি পাস্ট পারফেক্ট টেন্স, যেটা আগে ঘটবে, দুইটা ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এখানে ভালোভাবে মনোযোগ দাও। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা দুইটা ঘটনা মনে রাখতে পারবো, মানে দুইটা ঘটনা ঘটবে, তার মধ্যে একটা ঘটনা হবে পাস্ট পারফেক্ট টেন্সের, আরেকটা ঘটনা হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের। পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেক নাম হলো পাস্ট মানে সিম্পল পাস্ট টেন্স, যেভাবে বলা যায়। তো এখন এখানে অনেক সময় এটা মনে রাখতে পারে না, যে অনেকে যে বিফোরের আগে কি হবে, আফটারের পরে কি হবে, এগুলো কিন্তু অনেকে কনফিউশন খেয়ে যায়। তো আমি তোমাদের যেভাবে বলতেছি এভাবে মনে রাখো, আজীবন ভুলবা না যে কখন বিফোর ইউজ করবো, বা বিফোরের আগে কোন টেন্স, বিফোরের পরে কোন টেন্স, এগুলো কিন্তু ভুলবা না। তো আমরা পড়তেছি কোন টেন্স বলো তো, পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে তোমাকে সবসময় আমার কথাগুলো শোনো, তাহলে ইজিলি মানে কখনোই ভুলবা না, এই টেকনিকটা যে মাথায় রাখতে পারো, মানে কোন সময় কোনটা ইউজ করবা। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের তোমরা এটাও মনে রাখতে পারো এখানে যেটা আছে, এবং এটা ছাড়া তুমি যদি এভাবে মনে রাখো এভাবেও কাজে আসবে। সেটা কি, যে পাস্ট পারফেক্ট টেন্সের যখন আমরা ব্যবহার করতেছি পাস্ট পারফেক্ট টেন্স পড়তেছি, এখন বিফোর যখন থাকবে তোমাকে বলবে যদি বিফোর মানে কি পূর্বে, তার মানে পূর্বে তখন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা লাগবে। বুঝতে পারছো? যখন বলবে আফটার, যখন আফটার ইউজ করবো, কি ইউজ করবো, যখন এই যে এখানে কী বলা হয়েছে, এখানে সবগুলো বিফোরের উদাহরণ দিয়েছে, আফটার উদাহরণ কই যদি দেখি, রোগীটি আসার পর মারা গেল, এখানে আফটার উদাহরণ এই যে শেষে একটা আছে, দেখো এই যে আফটার এখানে আছে শেষে, এখানে আছে আফটার, এখানে আছে বিফোর। তোমাদের একটু আগে যেটা বললাম, যখন দেখবা যে কোনো একটা মানে সেন্টেন্সে বিফোর হয়েছে, তখন দেখবা সেই সেন্টেন্সে পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়েছে। কেন? কারণ আমরা একটু আগে বললাম যে ঘটনাটা আগে ঘটবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে কি হয়েছে, যে আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়িতে আসলো, মানে ভাত খাওয়ার পূর্বে, তাহলে বাড়িতে মানে আগে কোনটা হয়েছে বলো তো, সে বাড়িতে আসলো, এটা আগের ঘটনা। তো এই যে ঘটনাটা এটাকে পাস্ট পারফেক্টে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ হি হ্যাড কাম হোম, হি হ্যাড কাম হোম। পাস্ট পারফেক্টের গঠন কি, পাস্ট পারফেক্টের গঠন আমরা জানি সাবজেক্ট, এরপরে হলো হ্যাড, তারপর হলো ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর বাকি অংশ। বুঝতে পারছো? এটা হলো পাস্ট পারফেক্টের আমাদের গঠন। তাহলে কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কাম, মানে অর্থাৎ কাম, ক্যাম, কাম। প্রেজেন্ট ফর্ম হলো কাম, পাস্ট ফর্ম হলো ক্যাম, আর পাস্ট পার্টিসিপল হলো কাম আবার। তো তার মানে তখন হি হ্যাড কাম হোম, তা বিফোর দিয়ে দিলাম। আর এরপরেই হলো কি জানি আমরা, যে যখন বিফোর থাকবে এর পূর্বে হলো পাস্ট পারফেক্ট টেন্স। কেন? কারণ সেই কাজটা প্রথমে ঘটছে, এবং এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি আসার কাজটা সে আগে করছে, এবং এরপরে সে কী করছে, যে ভাত খাওয়া সে শুরু করছে। তো এরপরে তাহলে কী হবে, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দেবো। তার মানে তখন আই, ভার্বে কি খাওয়া ইংরেজি হলো ইট, আর যেহেতু পাস্ট ফর্ম সেজন্য এর দিলাম, আর বাকি অংশ রাইস দিয়ে দিলাম।
এই ছিল মূলত হলো তোমার বিফোরের। এরপর যদি আফটারের ক্ষেত্রে দেখি, আফটারের ক্ষেত্রে আমরা কি জানি যে আফটারের ক্ষেত্রে আমরা একটু আগে বললাম যে এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটা মানে পরে ইউজ করা হয়। কেন পরে ইউজ করা হয় তুমি একটু দেখলেই বুঝবে। দেখো কি বলছে এখানে, যে ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, তার মানে তোমার কোন কাজটা আগে করা হয়েছে বলতো? আগে ডাক্তার কিন্তু আসলো, এই কাজটা আগে না, আগে কোনটা কাজ করা হয়েছে? যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। এখন তোমাকে কি বলছি যে দুইটি যে ঘটনা ঘটবে তার মধ্যে যেটা পাস্ট পারফেক্ট হবে সেটা কি ঘটবে আগে, এবং পরে যেটা ঘটবে সেটা হলো পাস্ট ইনডেফিনিট। তার মানে এখানে রোগীটা মারা গেল কিন্তু পরে, আগে ডাক্তারটা আসছিল, তার মানে রোগীটা যে মারা গেল এটা হবে কোন টেন্স? এটা হবে পাস্ট ইনডেফিনিট, এটা পরে ঘটছে। আর পূর্বে কোনটা ঘটছে? আগে ডাক্তার আসছে, তার মানে যখন ডাক্তার আসার যে বিষয়টা এটা হবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আর নর্মাল বিষয় তুমি যদি না বুঝো, যে অত কিছু যদি বুঝো না, তার মানে তুমি আফটারের ক্ষেত্রে তোমার সহজ বিষয় বুঝার, যে তোমাকে বলছি যে আফটারের পরেই, আফটার যখন থাকবে তখন এরপরে হলো তোমার পাস্ট পারফেক্ট টেন্স। মানে তুমি টেন্সই আমরা ইউজ করতেছি, কিন্তু যখন তোমার বলবে বিফোর এবং আফটার তখন কিন্তু তোমার অবশ্যই সেটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট পারফেক্টের মধ্যে যখন দেখবা বিফোর তোমরা তখন পূর্বে পাস্ট পারফেক্ট, যখন দেখবা আফটার তখন পরে পাস্ট পারফেক্ট আফটারের। এই হলো বিষয়। তো এইভাবে দিছে দ্য পেশেন্ট ডাইড, এই যে প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স দিছে, এরপর হলো আফটার দ্য ডক্টর হ্যাড ক্যাম, এরপর হলো পাস্ট পারফেক্ট দিয়ে দিছে। তো এটা গেল পাস্ট পারফেক্ট টেন্স। এরপর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো কি? দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সে সময় পর্যন্ত চলছিল বোঝালে সে, তাহলে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। মানে অতীতকালে একটা কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে এবং শুরু হওয়ার পূর্বে এবং একটা সেই সময় পর্যন্ত মনে করো একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময় পর্যন্ত মনে করো চলতেছিল, এরকম যদি বুঝায় তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। যেমন তোমাকে যদি বলা হয়, দেখো কীরকম, যে এখানে আরও কিছু দিয়ে দিছে ভালোভাবে, যে একটু ব্যাখ্যা করে দিছে যে দুটি ক্রিয়া উল্লেখ থাকলে যে কাজটি আগে চলছিল তা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন অতীতকালে দুইটি কাজ হয়েছিল এরকম, তারপর তাদের মধ্যে একটি পূর্বে এবং অন্যটি পরে সংঘটিত হয়েছিল, যেটি পূর্বে সংঘটিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল। এরকম বিষয়গুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারবো। যেমন তোমাকে যদি বলা হয় এখানে, সে যখন আসলো তখন আমি ভাত খাচ্ছিলাম, মানে সে এটা কিন্তু অতীতের ঘটনা, মানে সে যখন আসলো মানে সে যখন আসছিল আর কি, সে যখন অতীতে কী করছিল? আসছিল, আমি তখন কী করছিলাম? আমি তখন ভাত খাচ্ছিলাম আর কি। মানে সেই অতীতের মানে বিষয়গুলো কিন্তু বোঝাচ্ছে। তার মানে তখন কী হবে? হি হ্যাড বিন, আমরা জানি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হলো হি হ্যাড বিন ইটিং, প্রথমে হি সাবজেক্ট দিয়ে দিলাম আই, তারপর হলো এরপর হলো হ্যাড বিন আমাদের হবে, তারপর হলো আমরা হ্যাড বিন দিয়ে দিলাম, এরপর আমাদের হলো ভাবের সাথে আইএনজি যুক্ত, ভাবের সাথে আইএনজি যুক্ত দিলাম, এরপর হলো বাকি অংশ দিয়ে দিলাম। বুঝতে পারছো? এরপর হলো এখানে তারপর হলো হোয়েন হি ক্যাম, যখন সে আসলো, যখন সে কি আসছিল, যখন সে আসছিল। এই হলো তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এই টেন্সটা খুব একটা পরীক্ষায় আসে না, তবে পরীক্ষায় তোমাদের যে টেন্সগুলো সবচেয়ে বেশি দেয় তোমাদের যদি বলি, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর ফিউচার ইনডিফিনিট। মানে এই টেন্সগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর বাকিগুলো খুব একটা হয় না। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। দেখো এরপরে হলো ফিউচার ইনডিফিনিট। ফিউচারের ক্ষেত্রে আমি আসি, যে ফিউচার হলো ভবিষ্যতে কোনো একটা কাজ করা বোঝাবে। কোন সময়? ভবিষ্যতে বোঝাবে। মানে বর্তমানে আমরা দেখলাম, পাস্টেরে দেখলাম, অতীতেরে দেখলাম, এখন হলো ভবিষ্যতে কোনো একটা বোঝাবে, তখন সেটা হলো ফিউচার। তো ফিউচারের ক্ষেত্রে আমরা এরকম 4 ধরনের পাবো। সেটা হলো প্রথমটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কী হবে? দেখো যে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, মানে ভবিষ্যতে একটা কোনো কাজ ঘটবে এরকম যদি বোঝায় তখন সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। যেমন আমি কাজটি করব, আমি কী করবো? কাজটি করবো, তার তখন বলতে হবে আই, তার কারণ আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের জানি যে সূত্র কি? প্রথমে হলো সাবজেক্ট বসে, সাবজেক্ট দিলাম, তারপর হলো সেল বা উইল, তারপর হলো বাকি অংশ বসে। তার মানে তখন আর সেল বা উইলের পর ভার্বে কী হয়? এখানে একটা বিষয় কি তোমাদের যদি বলি, সেল বা উইলের পর এখানে কেন গঠন অনুযায়ী ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে বলো তো? মানে এগুলো কমন সেন্সের বিষয়, কারণ সেল বা উইল হলো মোডাল, আর মোডালের পর ভার্বে কী হয়? অলওয়েজ, ভার্বে বেস ফর্ম হয়। এই জন্য কিন্তু এরপর আমরা কিন্তু বেস ফর্ম ইউজ করা লাগে, আমাদের প্রেজেন্ট ফর্ম অলওয়েজ ইউজ করা লাগে। বুঝতে পারছো? তার মানে এই জন্য বলেছে যে আমি কাজটি করব। যখন এরকম থাকে আমি কাজটি করব, তখন এই যে আমাদের প্রথমে সাবজেক্ট আই দিলাম, আর সেল বা উইল যেটাই দিও সেটাই হবে আয়ের ক্ষেত্রে। তারপর হলো ডু, করা ইংরেজি হলো ডু দ্য ওয়ার্ক, বাকি অংশ দিলাম। মানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভাবে প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। বুঝতে পারছো? তো যখন বলবে আমি বিদ্যালয়ে যাব, তাহলে তো আই সেল, সাবজেক্ট আই, তারপর হলো অক্সিলারি ভার্ব সেল, এরপর হলো গো টু স্কুল। তো ভার্বে প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। এটা গেলো ফিউচার ইনডিফিনিট।
আর ফিউচার কন্টিনিউয়াস একই, ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, এরকম যদি হয় তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মানে আগেরগুলোর মতোই একই অবস্থা, যার শুধু তোমাদের সময়টা পরিবর্তন। প্রেজেন্টের ক্ষেত্রে ছিল বর্তমানের, পাস্টের ক্ষেত্রে ছিল অতীতের, আর ফিউচারের ক্ষেত্রে যা ভবিষ্যতে থাকবে, কিন্তু ঘটনার যে কার্যক্রম সবগুলোর ক্ষেত্রে একই কিন্তু। তো এই জন্য কিন্তু আমরা দেখি যে ভার্বগুলো যে আছে, ভার্বগুলো কিন্তু পজিশন একই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেরকম, পাস্ট কন্টিনিউয়াসেও একই রকম, ফিউচার কন্টিনিউয়াসেও একই রকম। বুঝতে পারছো? তো দেখো যদি আমরা ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখি, যেমন আমি বইটি পড়তে থাকিব, মানে ভবিষ্যতে আমি মনে করো কোনো একটা সময় যে বইটা মনে করো এই বইটা পড়তে থাকবো অনেক দিন ধরে, তো এরকম যখন বোঝাবে তখন সেটাকে ফিউচার কন্টিনিউয়াস বলে। যখন রুলটা হবে প্রথমে কি সেল বি বা উইল বি, তারপর হলো ভাবের সাথে আইএনজি যুক্ত বাকি অংশ, তারপর আমরা বসাই সাবজেক্ট, সেল বি দিলাম, আর তারপর ভার্ব হলো রিড, রিডের সাথে আইএনজি যুক্ত করলে রিডিং, বাকি অংশ দাবুক, দাবুক দিয়ে দিলাম। এইরকম হলো তোমার বিষয়। তো এরপর হলো ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বুঝালে, দুটি কাজের মধ্যে একটি আগে হবে বুঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, এবং যে কাজটি পরে হবে সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং তোমার যেমন বলা হয়ে থাকে যে বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, তাহলে কী হবে, আই সেল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কাম। তার মানে যখন বিফোর এরকম থাকবে, এরপরে হলো তোমার কি বলা হয়েছে, এরপরে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়েছে। কিন্তু যখন বিফোর যখন যুক্ত হবে, অর্থাৎ তার দুটা কাজের মধ্যে যেটা আগে সেটা তখন কি আগের কাজটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যখন যেটা পরে কাজ হবে সেটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো একই কাজ ব্যবহার করা হয়েছে, যে বিফোরের যে কাজটা এখানে দেখতে পাচ্ছি আগে হয়েছে সেটা হলো ফিউচার পারফেক্ট, এবং যেটা পরে হয়েছে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। মানে আগের মতে আমরা পাঁচ পারফেক্টের ক্ষেত্রে জানলাম না যে বিফোরের আগে কী হবে এবং বিফোর আফটারের পরে কী হবে, একই অবস্থা এখানে বিফোরের আগে ওই ফিউচার পারফেক্ট, ওইখানে জানছিলাম বিফোর যখন যুক্ত হবে তখন কী হবে, আগে হলো তোমার বিফোরের আগে হলো তোমার হলো পাঁচ পারফেক্ট, এমন না, একই অবস্থা কিন্তু, মানে ভিন্নতা কিন্তু নাই। এগুলো বিষয়গুলো বুঝতে হয়, এগুলো টার্মগুলো যদি তোমরা বুঝো ইংরেজি কিন্তু ইজিলি পাবা, এগুলো মজা পাবা ইংরেজি ভালো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের এগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করার তোমাদের সামনে। মানে এগুলো এটার পর কিন্তু আরও একটা ক্লাস হবে, সেটা আরও বিস্তারিতভাবে আমরা জানবো একবারে। মানে এটাতে জাস্ট তোমাদের একটা মোটামুটি ধারণা, মানে এগুলো হলো প্রাইমারি পড়া ধরতে গেলে এখন তোমাদের যেটা ধারণা দিচ্ছি। আমরা কিন্তু এখনও বেসিক ক্লাসগুলোই আমাদের শেষ করি নাই, তোমাদের আরও কয়েকটা ক্লাস হবে বেসিকের পর, মানে বেসিক যে টপিকগুলো আছে যেমন তোমার ভয়েস, তারপর হলো নেরেশন থেকে শুরু করে ডিগ্রি, এই বিষয়গুলো এগুলো কিন্তু ওভারঅল এগুলো আগে থেকে পড়ে আসতেছি, এই জন্য এগুলোকে বেসিক বলতেছি। তো এগুলো আমরা আগে শেষ করব, এরপরে আমরা তোমাদের স্পেশাল আইটেম 5টা শেষ করব, সেটাই হলো সবচেয়ে মানে মানে খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর কি, সেগুলো আমরা আলোচনা করবো। এবং এই 5টা আইটেম তুমি যদি ভালোভাবে শেষ করতে পারো, 5টা যে স্পেশাল ক্লাসগুলো, তাহলে তোমার আর ইংরেজিতে কোনো সমস্যা থাকবে না। আর এই বাকি যেগুলো আছে এগুলোও দরকার, এগুলোতেও পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, মানে সবগুলো তুমি যদি করো তোমার ইংরেজিতে কোনো ঘাটতি থাকবে না। তো অবশ্যই কিন্তু করবা শেষ পর্যন্ত, দেখবা যে তোমার যে ওভারঅল তোমার ইংরেজিতে ঘাটতি সেটা কিন্তু দূর হয়ে যাবে। এবং আমরা কিন্তু তোমাদের এগুলো সলভ ক্লাস নেব পরবর্তীতে, এবং এগুলোর পর কিন্তু তোমাদের এক্সামও হবে। তো তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু থাকবা। আর তোমাদের কোনো যদি সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবা, না জানালে কিন্তু আমি বুঝবো না যে তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে। এরপরে দেখো আমাদের যেটা আছে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হলো ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে, মানে ভবিষ্যতে কোনো কাজ একটা সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি চলতে থাকে বা কোনো একটা সময়ের মধ্যে যদি চলতে থাকে তখন যদি এর বোঝায় তখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তোমাকে যদি বলা হয়ে থাকে তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, এই যে একটা সময় বোঝালো না, মানে ও যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে এই যে একটা সময়, এরকম যদি বোঝাই তখন সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। এবং এখানে আমরা বিভিন্ন ধরনের যে এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, এটাকে আবার বিভিন্নভাবে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। বিভিন্নভাবে বলতে কি অনেক সময় বিভিন্ন ধরনের মার্কারগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এটাকে প্রকাশ করা যায়, আমরা এগুলো এর পরবর্তীতে আলোচনা করব। তো দেখো এইটা কীভাবে হবে, যে উই সেল হ্যাভ বিন, কারণ আমরা জানি প্রথমে সাবজেক্ট হয়, তারপর সেল, তারপর উইল হয়, তারপর হলো হ্যাভ বিন আমাদের দিতে হয়, তারপর হলো ভাবের সাথে আইএনজি যুক্ত হয়, যেহেতু এখানে ওয়েট মানে হলো অপেক্ষা করা, ভাব এখানকার ওয়েট, তো এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো, ওয়েটিং করলাম। আর এখানে আরেকটা বিষয় কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফর বা সিন্স আসবে, এখানে তো ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক, মানে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো। বুঝতে পারছো? এভাবে তোমাকে কিন্তু এভাবেই মানে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যাখ্যা করতে হবে বা পড়তে হবে। তো এরপরে আমরা তোমাদের যে জিনিসটা দেখানোর ট্রাই করব, এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা প্রশ্ন হরহামেশাই দিয়ে দেয়, মানে আমি অনেকবার পাইছি এখান থেকে প্রশ্ন, সেটা হলো কি টেন্স মার্কার। টেন্স মার্কার বলতে কীরকম,
যে তোমাদের এই যে বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো আছে না, অনেক সময় এই ওয়ার্ডগুলো দ্বারা একটা টেন্সকে রিপ্রেজেন্ট করি। কীরকম? যেমন মনে করো অনেক সময় তুমি অলওয়েজ দেখতে পাও, ইউজুয়ালি, অফেন, তারপর সামটাইমস, রেয়ারলি, এইরকম ওয়ার্ডগুলো যখন কোনো একটা সেন্টেন্সে যুক্ত থাকে সেই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স তখন বলা হয়ে থাকে। বুঝতে পারছো? মানে তোমার এরকম ওয়ার্ডগুলো যখন কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলো একটা টেন্সকে রিপ্রেজেন্ট করে, তো এরকম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলো দ্বারা সেটা সিম্পল প্রেজেন্ট বোঝায়। তো সেই ওয়ার্ডগুলো কী কী? প্রথমে হলো অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, রেয়ারলি, নেভার, ইভার, তারপর হলো ডেইলি, উইক, মান্থলি, ইয়ারলি, এরকম বিভিন্ন ধরনের। তারপর ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, দ্য জেনারেলি, এরকম বিভিন্ন ধরনের। ফ্রিকুয়েন্টলি আছে, রেগুলারলি। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। যেমন তোমার যদি একটা সেন্টেন্সে থাকে যে হি ফ্রিকুয়েন্টলি ভিজিট হিজ, তো এরকম যখন এই যে ফ্রিকুয়েন্টলি আসে না, এটা থাকার কারণে এই যে টেন্স মানে সেন্টেন্স, এটাকে তোমার যদি বলে কোন টেন্স, তখন তোমাকে বলতে হবে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো? এরপরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যদি তখন আমরা লক্ষ্য করবো কোনো একটা সেন্টেন্সে, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি ওয়ার্ডগুলো? নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, টুডে, টুনাইট, দিস মর্নিং বা দিস আফটারনুন, দিস উইক, দিস মান্থ, যেটা বলবা। তারপর হলো কারেন্টলি, নাও এ ডেজ, স্টিল, প্রেজেন্টলি, ফর দ্য টাইম, বিগ, জাস্ট নাও, লুক, লিসেন। দেখো এখানে খুব একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখিও, নাও, জাস্ট নাও, রাইট নাও, এগুলো সব হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আসবা, তখন একটা জিনিস পাবা, সেখানে আবার শুধু জাস্ট আছে। এটা কিন্তু অনেকেই ভুল করছে, অনেকবার ভুল হয় যে জাস্ট যখন শুধু সিঙ্গেল থাকবে তখন সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কি টেন্স? পারফেক্ট টেন্স। কিন্তু যখন জাস্ট নাও, রাইট নাও, নাও থাকবে তখন সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ নাও থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যখন জাস্ট থাকবে তখন সেটা হলো কি? প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট এরকম আছে ইভার, নেভার, অলরেডি, ইয়েট, জাস্ট, রিসেন্টলি, লেটলি, এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো আছে। তো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা পড়ে নেবা, তোমরা কিন্তু এগুলো লিখে নিও আমার সাথে সাথে। এগুলো কিন্তু মানে খোঁজাখুঁজি করতে একটু সমস্যা হতে পারে, আমি তোমাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, সাথে সাথে তোমরা লিখে নিও। এরপর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু আছে, সেগুলো হলো ফর, সিন্স, এরকম। মানে এগুলো খুব একটা বেশি দরকার হয় না, তবে তোমাদের সবচেয়ে বেশি প্রথম তিনটা দরকার হয়, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো মনে রাখিও। এরপর হলো পাস্ট ইনডিফিনিটটা দরকার হয়। এই তিনটা মানে সব থেকে মানে এই চারটা সব থেকে পরীক্ষায় এখান থেকে বেশি প্রশ্ন দেয়, এই চারটা একটু বেশি গুরুত্ব দিও। বুঝতে পারছো? এরপরে দেখো, এরপরে যেটা আছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। এগুলো ভালোভাবে মনে রাখো, পাস্ট ইনডিফিনিটটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো কি? পাস্ট ইনডিফিনিট সে মার্কারগুলো ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, যেটাই আসুক একই কথা। তারপর ওয়ান্স, হোয়েন, এরকমভাবে বা ইন আদার ডে, লং এগো, এরকম কিন্তু অনেক অসংখ্য আছে, ইয়েস্টারডে, এরকম বিষয়গুলো, এগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট, যে একই কথা। এরপরে হলো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোন কোন ওয়ার্ডগুলো থাকলে পাস্ট কন্টিনিউয়াস? সেটা হলো হোয়েল, তারপর হলো হোয়েন, এরকম বিভিন্ন ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থাকলে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। এগুলো যদি একটু পড়ে নিও তোমরা নিজেরা, খুব একটা এগুলো তো মানে বোঝানোর কিছু নাই, এগুলো সরাসরি তোমার মুখস্থ করতে হবে একবারে। বিভিন্ন ধরনের যে মার্কারগুলো আছে, কোন ওয়ার্ডটা থাকলে সেটা কোন টেন্স, এটা সরাসরি মুখস্থ করা হবে, তাছাড়া কিন্তু কোনো অপশন নাই। তো এরপরে যেটা রয়েছে সেটা হলো পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কোন কোন ওয়ার্ডগুলো লক্ষ্য করলে আমরা সেটা পাস্ট পারফেক্ট ইউজ করবো? সেটা হলো বিফোর, আফটার, তারপর বাই টাইম, অলরেডি, তারপর নেভার, আনটিল, এরকম ওয়ার্ডগুলো যখন দেখি তখন সেটা পাস্ট পারফেক্ট। এরপর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো ফর, মানে অর্থাৎ এখানে ডিউরেশন বোঝাবে, সিন্স এই স্পেসিফিক পয়েন্ট টাইম বোঝাবে, এরকম যখন বোঝাবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো এরপর হলো ফিউচার ইনডিফিনিট আছে। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কি? দেখো ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে হলো টুমোরো, তারপর হলো নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এরকম। তারপর সন্ট, লেটার, এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো যখন থাকে তখন সেটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি? তারপর হলো অ্যাট টুমোরো, তারপর হলো দিস টাইম, নেক্সট উইক, তো এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো। তা ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি? ফিউচার পারফেক্ট বাই, তারপর হলো বাইয়ের ক্ষেত্রে এখানে যে স্পেসিফিক ফিউচার কোনো টাইম বা সময় বোঝাবে। এছাড়া তোমার আরও বিভিন্ন ধরনের বিফোর আছে, এখানেও কোনো একটা ইভেন্ট বোঝাবে, স্পেসিফিক নির্দিষ্ট করে বোঝাবে ভবিষ্যতে কোনো একটা ইভেন্ট, এরকম বিভিন্ন ধরনের যদি থাকে তখন সেটা ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আমরা দেখি যে বাই থাকে, তবে এখানে স্পেসিফিক ফিউচার টাইম বা ইভেন্ট এরকম বিষয়গুলো বোঝাবে। তবে তোমাদের এগুলো খুব একটা বেশি দরকার নাই, তোমাদের সবচেয়ে বেশি যেটা দরকার, আবার বলতেছি নোট করে নাও আমার সাথে সাথে, যে তোমার সবচেয়ে পরীক্ষায় যেটা আসে তোমার মুখে বলে দিই, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা একবার মুখস্থ মার্কারগুলো যেগুলো দিছি। এরপরে হলো পাস্ট ইনডিফিনিট,
পাস্ট ইনডিফিনিটটাই যথেষ্ট, বাকিগুলো যদি পারো কন্টিনিউয়াস আর পারফেক্টটাই মনে রাখিও, তবে খুব একটা দরকার নেই, তবে পাস্ট ইনডিফিনিটটা মাস্ট। এরপরে হলো আছে তোমার হলো ফিউচার ইনডিফিনিট, বুঝতে পারছো? এগুলো একবারে খুব ভালোভাবে মুখস্থ করবে টেন্স মার্কারগুলো, কারণ এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো গেল আমাদের টেন্স বিষয়ে আলোচনা প্রায় শেষ। তো এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি? আর সমস্যা থাকলে বড় যে বুঝতে পারি নাই কোনো কিছু, বুঝতে সমস্যা হলে জানাও। এরপরে আমাদের সর্বশেষ অংশ আছে, সেটা হলো সেন্টেন্স। আমরা টেন্স সম্পর্কে ধারণা দিলাম, যে টেন্স জিনিসটা কি, টেন্স কোথা থেকে আসলো না আসলো, ওভারঅল একটা বেসিক ধারণা টেন্স সম্পর্কে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা আলোচনা করবো হলো সেন্টেন্স। তো সেন্টেন্স কি, দেখো সেন্টেন্স হলো বাক্য, মানে একটা যে বাক্য হয়, এই বাক্যের কিন্তু অনেকগুলো রূপ থাকে। রূপ বলতে কীরকম, আমরা যে বিভিন্ন ধরনের বাক্যগুলো বলি, এখন তোমাকে যদি বলি তোমার নাম কি, এটা কিন্তু এক ধরনের বাক্য। এখন তোমাকে যদি বলি তোমার নাম কি সুমন, বা বিভিন্নভাবে কিন্তু বলা যায়। তখন আবার যদি বলি যে আমার নাম সুমন, তোমার নাম কি সুমন, এরকম মানে একটা সেন্টেন্স যে আছে, একটা সেন্টেন্সে অনেকগুলো রূপ থাকে। কখনো ওইটাকে মনে করো আমরা প্রশ্নবোধকভাবে বলতে পারি, কখনো ওইটাকে আমরা নর্মালভাবে বলতে পারি, কখনো সেটাকে আদেশ অনুযায়ী বলতে পারি, কখনো ওইটাকে মানে আবেগ দিয়ে বলতে পারি, মানে বিভিন্নভাবে একটা সেন্টেন্সকে কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু ভাগ করতে পারি। তো এরকম যখন একটা সেন্টেন্সে অনেকগুলো রূপ থাকে, সেটাকেই মূলত এই যে সেন্টেন্সের যে বিভিন্ন ধরনের রূপ, আমরা সেগুলো কিন্তু এই বিষয়ে এখানে আলোচনা করব। বুঝতে পারছো? এই সেন্টেন্সে অর্থাৎ কয়েকটা ওয়ার্ড যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলা হয় থাকে। এই সেন্টেন্স আমরা মূলত কয় ধরনের দেখি? 5 ধরনের দেখি। সে 5 ধরনের কী কী? এই 5 ধরনের হলো অ্যাসার্টিভ, তারপর হলো এই যে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এই 5 ধরনের সেন্টেন্স কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই 5 ধরনের সেন্টেন্স আমরা দেখি, এর বাইরে কিন্তু কোনো সেন্টেন্স নাই। তো এখন আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো আলোচনা করব। দেখো কী কী সেন্টেন্সগুলো বিস্তারিতভাবে তোমাদের দেখানোর ট্রাই করি। প্রথমে আমরা যেটা আসবো সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেক নাম হলো কি? বর্ণনামূলক সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেক নাম কি? বর্ণনামূলক। মানে যেই সেন্টেন্স দ্বারা বর্ণনা করা বোঝাবে। নর্মালি কোনো একটা কাজ কী করা বোঝাবে? বর্ণনা করা যাবে। যেমন আই এম কবির, আমি হই কবির। তারপর হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যাবে না। এরকম যখন মানে নর্মাল কোনো একটা বিষয় যখন বোঝাবে, তখন সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। অ্যাসার্টিভের মধ্যে 2 ধরনের দেখি, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলো কি? যখন হা বোঝা বোঝাবে সেন্টেন্সটা বা বাক্যটা, তখন অ্যাসার্টিভ। যখন না বোঝাবে, তখন হলো নেগেটিভ। যেমন তোমাকে বলো হি ইজ ইটিং রাইস, সে ভাত খায়, তাহলে এটা হা বোধক, সে ভাত খায়, নর্মাল হা বোধক। সে ভাত খাইতেছে হবে, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে, এটা হাবোধক বাক্য। হি ইজ নট ইটিং রাইস, সে ভাত খাইতেছে না, তবে এটা নেগেটিভ, তখন না বোধক। বুঝতে পারছো? এইরকম হলো বিষয়। তো এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো কিন্তু খুব একটা হার্ড না সেন্টেন্সটা। এরপরে আমরা আসবো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্ন করা, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আমরা দেখবো যে কোনো একটা প্রশ্ন করা বোঝাচ্ছে। কী করা বোঝাচ্ছে? প্রশ্ন করা বোঝাচ্ছে, তখন সেটাকে কী বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা নর্মালি 2 ভাবে হতে পারে। এক নাম্বার হলো, প্রথমটা হলো যে WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা শুরু করা, এটা একটা হতে পারে। আরেকটা হলো ভাব দিয়ে শুরু করা। ভাব দিয়ে বলতে অক্সিলারি ভাবগুলো দিয়ে মূলত শুরু করা হয় বেশিরভাগ সময়ই, তবে এমনিতেও ভাবগুলো দিয়েও করা যায়, তবে বেশিরভাগ সময় অক্সিলারি দিয়েই শুরু হয়। তো এই যে ইন্টারোগেটিভ যে প্রশ্নবোধক বাক্য, এটা মূলত আমরা 2 ভাবে লক্ষ্য করতে পারি। যেমন তোমাকে একটা প্রথম যেটা নর্মালি দেখি WH ওয়ার্ডগুলো দিয়ে, হু, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, এইরকম বিভিন্ন ধরনের যে ওয়ার্ডগুলো আছে, এগুলোকে মূলত WH ওয়ার্ড বলা হয়। তো এগুলো দিয়ে মূলত যেভাবে প্রশ্ন করা হয়, তোমাকে যদি একটু দেখাই, দেখো বলছে যেমন হোয়াটস ইউর নেম, তারপর আমরা যদি বলি হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, তারপর বিভিন্নভাবে কিন্তু আমরা এগুলো দিয়ে প্রশ্ন করতে পারি। বুঝতে পারছো? তো এরকম যখন WH ওয়ার্ড থাকবে, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এভাবে এছাড়া আমরা থাকতে পারে ভাব দিয়ে, যেমন ডু ইউ ইট রাইস, তুমি কি মানে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, নর্মাল তুমি কি ভাত খাও। তারপর যদি বলে আই ইট রাইস, আমি ভাত খাই, হ্যাঁ এটা হলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি ভাত খাই। কিন্তু তোমাকে যখন এটা প্রশ্ন করতে বলবে, তখন আমাদের ভাবটা আগে নিয়ে আসতে হবে, তখন বলতে হবে কি ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। বুঝতে পারছো? এই হলো তোমার বিষয়। যখন আবার থাকবে ডিড ইউ ইট রাইস, তখন আবার কী হবে? তুমি কি ভাত খেয়েছিলা, তখন কিন্তু পাস্ট টেন্সে। বুঝতে পারছো? এইভাবে ইন্টারোগেটিভ। তো দেখো এটা গেল তোমার ইন্টারোগেটিভ। তো যেমন তোমাকে যদি বলি ইজ ইট কোল্ড আউটসাইড, মানে বাইরে কি খুব ঠান্ডা, তো বলো হোয়াটস ইউর নেম, যখন WH থাকবে তোমার নাম কি। তারপর যদি আবার থাকে, ভাব দিয়ে থাকে, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, এরকম। বুঝতে পারছো? তো দেখো এরপরে 3 নম্বরে যেটা আছে, সেটা হলো তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো অনুজ্ঞাবাচক বাক্য। অর্থাৎ অনুজ্ঞা বলতে কি, এখানে তোমার এই সেন্টেন্স দিয়ে মূলত আমরা যে আরেকটা বিষয় দেখতে পাই, এখানে মূলত তোমার
এই সেন্টেন্সগুলো যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স সেগুলো মূলত ভাব দিয়ে শুরু হয়, এবং এখানে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু বুঝাবে। যেমন গো দেয়ার, সেখানে যাও, তোমাকে তারপর বলছে এখানে, এটা কিন্তু একটা কি বলছে, গো দেয়ার, সেখানে যাও, আদেশ বোঝাচ্ছে যে সেখানে যাও। এরপর বোঝাচ্ছে ডোন্ট মেক এ নয়েজ, তারপর গোলমাল করিও না, আছে না। প্রথমে কি বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে অলওয়েজ ভাব দিয়ে শুরু হবে। এখানে ভার্ব যে শুরু হয়, কেন ভাব দিয়ে শুরু হয় অলওয়েজ, এর পূর্বে কিন্তু সাবজেক্ট থাকে, এবং সাবজেক্ট সবসময় কি হয়, এখানে ইউ হয় সাবজেক্ট। কেন সবসময় সাবজেক্ট ইউ হয়, কারণ এখানে যখন কোনো কিছু একটা অন্যজন বলতেছে, আদেশ হোক, উপদেশ হোক, অনুরোধ হোক, যেটাই হোক বলতেছে, তখন সেটা কিন্তু আলটিমেটলি অন্যজনকে বলতেছে, অর্থাৎ ইউকে বলতেছে, তোমাকে বলতেছে, এজন্য সবসময় এখানে ইউটা উজ্জ্ব থাকে, ইউ কিন্তু ইউজ করা হয় না। তো লেটস প্লে, চলো খেলি, তো এরকম বিভিন্ন ধরনের আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি অনেক কিছু কিন্তু বুঝাবে এই ইম্পারেটিভ সেন্টেন্সে। তো এরপরে দেখো, আর সবগুলো কিন্তু ভাব দিয়ে শুরু হয়েছে। দেখো প্রথমটা হলো তোমার এই যে গো ভার্ব, তারপর হলো ডন্ট, এটাও ভার্ব, তারপর হলো লেটস, এটাও কিন্তু একটা ভার্ব। এগুলো কিন্তু তোমাদের আলোচনা করছি ভার্ব যখন ক্লাসিফিকেশনের বিভিন্ন ধরনের ধারণাগুলো দিয়েছিলাম, মডাল ভাব, অক্সিলারি ভাব, পিওর মডাল, সেমি মডাল, সেগুলো কিন্তু সবগুলো আলোচনা করছি, এবং সেগুলোর মধ্যে এগুলো আলোচ্য ছিল। তো এরপরে দেখো 4 নম্বরে আছে হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে আরেক নাম কি, ইচ্ছা বা প্রার্থনাসূচক সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্স যারা মূলত দোয়া, প্রার্থনা এগুলো বোঝাবে। এরকম যখন আমরা লক্ষ্য করতে পারবো তখন সেটাকে কী বলা হয়, অপটেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন তোমাকে যদি বলে যে মেয়ে, যখন আর একটা বিষয় কি, অপটেটিভ সেন্টেন্স মূলত মেয়ে দিয়ে শুরু হয়, এছাড়া তোমার প্রার্থনা করা বোঝায়, আরও বিভিন্নভাবে কিন্তু হয়। যেমন মেয়ে দিয়ে বেশিরভাগ সময় শুরু হবে, এবং মেয়ের পরে সাবজেক্ট থাকবে, এরপরে মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, এবং শেষে ফুল স্টপ থাকে। যেমন মে আই কাম ইন স্যার, মানে স্যার আমি কি ভেতরে প্রবেশ করতে পারি। এরপরে হলো মে ইউ সাইন ইন লাইফ। কিন্তু এখানে দেখো একটা বিষয় মনে রাখো, এই যে এখানকার যে মেয়ে, এই মেয়েটা কিন্তু আবার তোমার ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্সে, কেন, কারণ এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি স্যার, মানে এইটা দ্বারা কিন্তু তখন প্রশ্ন করা বোঝাচ্ছে। আর এই মেয়েটাই অন্য জায়গায়, আরেকটা বিষয় কি, তোমাদের ইংরেজিতে ক্ষেত্রে যে জিনিসটা হরহামেশাই তুমি দেখবা, একটা ওয়ার্ড একটা সেন্টেন্সে বা একটা বাক্যে অবস্থা ভেদে তার কিন্তু যে বিভিন্ন জায়গায় অবস্থা ভেদে তার যে মানে না ধরন, তার যে সেটা কিন্তু তাকে চেঞ্জ করতে হয়, তার যে কাজ প্রণালী সেটা কিন্তু চেঞ্জ করতে হয়। ঠিক তেমনিভাবে এখানেও মেয়ে কিন্তু আমরা জানি যে অপটেটিভ সেন্টেন্সে, কিন্তু এখানে মেয়েটা তোমার ইন্টারগেটিভ হিসাবে ইউজ করা হয়েছে, ইন্টারগেটিভ সেন্টেন্স হিসাবে। কেন, কারণ এই মেয়ে দ্বারা এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে, বুঝতে পারছো। তারপর এরপর দেখো মে ইউ সাইন ইন লাইফ, যখন এরকম মে থাকবে তখন কিন্তু এটা অপটেটিভ সেন্টেন্স। মে ইউ লিভ লং, তারপর মে আল্লাহ হেল্প ইউ, বুঝতে পারছো এরকম। তো এরকম যে বিভিন্ন ধরনের সেগুলো হলো কি আমরা অপটেটিভ সেন্টেন্স লক্ষ্য করতে পারি। তো দেখো এরপরে যেটা আছে তোমাদের যদি দেখাই, সর্বশেষ আমাদের যেটা আছে সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে হলো বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, অনুভূতি, উল্লাস ইত্যাদি বোঝাবে, তখন সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলা হয়ে থাকে। আর এটা শেষে অবশ্যই এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, এবং হোয়াট বা হাউ দিয়ে এটা কিন্তু শুরু হবে। যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ছো আশা করি তারা এগুলো বুঝবা যে এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট এবং হাউ দ্বারা শুরু করা হয়। তো যেমন তোমাকে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, বা হোয়াট এ তাহলে যে ক্রিয়েটিভ পারসন হি ইজ, বা এইভাবে থাকে হুরে উই হ্যাভ অন দ্য গেম, এরপর এলাস আই এম আন্ডান, তাহলে ফাই ইউ ম্যাক এ ব্যালেন্ডার। এইরকম হলো তোমার বিষয়। এই ছিল মূলত হলো আমাদের আজকের আলোচনা পর্ব, হলো তোমার টেন্স এবং সেন্টেন্স। তো আমরা আজকের এই 7 নম্বর পর্বে তোমাদের মাঝে টেন্স এবং সেন্টেন্স দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি, এবং এই পরবর্তী পর্বগুলোতে আমরা যে আরও গ্রামাটিক্যাল যে বাকি অংশগুলো আছে সেই বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা অবশ্যই কিন্তু দেখবা, কারণ আমরা এই ক্লাসগুলো এমনভাবে নিই তোমাদের যাতে এডমিশনে ক্লিয়ার হয়ে যায়। আর তোমাদের এই ক্লাসগুলো দেখার পর তোমাদের কাজ থাকবে একটা, কি বইটা বাই করবা। বই বলতে কি, তোমাদের বিভিন্ন ধরনের প্র্যাকটিস যে বইগুলো আছে, গাইড বইটা, সেটা বাই করে যে টপিকটা পড়ালাম সেটা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করা, দেখবা একবারে তোমার পানি হয়ে গেছে অবস্থা, মানে সবগুলো তুমি একবারে ইজিলি সলভ করতে পারতেছো, বুঝতে পারছো আমার কথা। তো এভাবে কিন্তু তোমরা পড়বা। আমি যে টপিকগুলো পড়াচ্ছি এর বাইরে একটাও পড়ার দরকার নেই, এই টপিকগুলোই পড়ো, অন্য কোনো কিছু পড়ার দরকার নাই, দেখবা তোমার প্রিপারেশন 100% কমপ্লিট। তো তাহলে আজকে আমাদের এই পর্বে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।